নমস্কার, মিক্সড টু মিডিয়া তোমাদের প্রত্যেককে স্বাগত। আজকে এই ভিডিওতে তোমাদের অনেক কিছু বিষয় আমি কিছু স্পষ্ট করে বলতে চাই যে তোমাদের যাদের গ্রেড 2 অর্থাৎ স্টাফ নার্স গ্রেড 2 রিক্রুটমেন্টে তোমরা যারা পার্টিসিপেট করবে, কারণ ইতিমধ্যে আমাদের রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী তিনি কিন্তু স্পষ্ট ঘোষণা করে দিয়েছেন যে 15ই জুলাই এর পরবর্তী সময়ে কিন্তু তোমাদের নার্স বা নিয়োগের ক্ষেত্রে নোটিফিকেশন আসতে চলেছে। এবার প্রশ্ন হলো, তার এই যে নার্স নিয়োগ হবে, তো কোন কোন পোস্টে সেগুলো হবে, তো সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। তোমাদের কাস্ট ক্যাটাগরি সার্টিফিকেট রিভেরিফিকেশনের অনেক কোয়ারিজ আছে, সেগুলো নিয়ে আলোচনা করব। তোমাদের কীরকম ভ্যাকান্সি থাকতে পারে সেটা নিয়ে আলোচনা করবো। এক্সাম কবে হবে সেটা অলরেডি আমি সে বিষয়ে একটা ভিডিও দিয়েছি। আর পাশাপাশি তোমাদের অন্যান্য যে বিষয়গুলো একবার দেখে নাও, যে তোমাদের ক্যান্ডিডেট সংখ্যা কীরকম থাকতে পারে সেটা একটা বিষয়। কারণ তোমাদের ভ্যাকান্সি কত আর ক্যান্ডিডেট সংখ্যাটা কত হবে সেটার উপর নির্ভর করছে তোমাদের কম্পিটিশনটা। ওকে, আচ্ছা, কাস্ট সার্টিফিকেট রিলেটেড বিষয়গুলো বললাম, এবং তোমাদের প্রস্তুতি অর্থাৎ প্রস্তুতি কিভাবে নেবে সেই বিষয়ে কিছু থাকছে, এবং কোন কোন পোস্ট থাকতে পারে সেগুলো আমি ডিটেলস আলোচনা করছি আজকের ভিডিও। দেখো, অবশ্যই ফার্স্ট টাইম তোমরা যারা ভিজিট করছো অবশ্যই নার্সিং রিলেটেড আপডেট তো তোমরা এই চ্যানেলে পাবেই, পাশাপাশি অন্যান্য যে গভর্নমেন্ট চাকরিগুলো আছে সেগুলোর আপডেট বা কাস্ট ক্যাটাগরি সার্টিফিকেট রিলেটেড আপডেটও তোমরা কিন্তু এই মিক্সড মিডিয়ায় পেয়ে যাবে। অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবে ফার্স্ট টাইম যারা আছো, এবং ভিডিওটা একটু শেয়ার করবে। দেখো, প্রথম কথা যে আমাদের সবার আগে যেটা ভাবতে হবে কোন কোন পোস্ট থাকতে পারে, অর্থাৎ আমাদের স্বাস্থ্যমন্ত্রী তিনি বলেছেন যে রাজ্যে 15 জুলাইয়ের পরবর্তী সময়ে নার্স ডক্টর নিয়োগ হবে, তাই তো, বা নার্স ডক্টর নিয়োগের বিজ্ঞপ্তি আসতে চলেছে। তাহলে আমরা যদি এটা ধরে নেই যে জুলাই মাসের শেষের দিকে তোমাদের নোটিফিকেশনটা আসছে, এবার তাহলে কোন কোন পোস্ট সেখানে থাকবে বা থাকতে পারে। দেখো, সেখানে তোমাদের WB-HRB, এই WB-HRB যে গ্রেড 2 স্টাফ নার্স, সেখানে তোমাদের কিছু পোস্ট থাকতে পারে, অর্থাৎ এটা হচ্ছে পার্মানেন্ট পোস্ট, তাই তো, এটা হচ্ছে পার্মানেন্ট পোস্ট। আচ্ছা, এবার তোমাদের CHO যেগুলো হয়, অর্থাৎ ন্যাশনাল হেলথ মিশনের আন্ডারে CHO, CHA, এই যে রিক্রুটমেন্টগুলো যেগুলো পেন্ডিং অবস্থায় আছে, এবার তোমাদের অনেকেরই যেটা মতামত যে সেগুলো যে অবস্থায় ছিল, অর্থাৎ যে পর্যন্ত ছিল সেখান থেকেই আবার নতুন করে শুরু হবে, এটা তোমাদের মতামত। দেখো, সেটা এই মুহূর্তে কিন্তু বলা যাচ্ছে না, কারণ একটাই বাধা, সেটা হচ্ছে ওবিসি যে সংরক্ষণ, সেই সংরক্ষণ নিয়ে রাজ্য সরকারের বর্তমান যা অবস্থান, এবার সেই অবস্থানের কথা মাথায় রেখে তাহলে তোমাদের সেই এক্সামগুলো যা দিয়েছো CHO বিভিন্ন জেলার ক্ষেত্রে, বা CHA যে মেরিট লিস্ট পাবলিশড হবে, তাহলে সেক্ষেত্রে 7% না 17% কোনটা সেটা হবে, সেটা কিন্তু একটা ফ্যাক্টর। এবং সেই বিষয়ে আইনি যে জটিলতা কোথায় হতে পারে বেশি, বা কোন জায়গাতে আইনি জটিলতা থাকবে না, সেটার উপর নির্ভর করে কিন্তু তোমাদের CHO বা CHA এগুলোর ভবিষ্যৎটা নির্ভর করছে। সেটা আমরা 15 জুলাইয়ের পরবর্তী সময়ে বিষয়গুলো ক্লিয়ারলি বুঝতে পারবো। ঠিক আছে, আচ্ছা, এবার নতুন রিক্রুটমেন্ট যেগুলো হবে, বা যেমন গ্রেড 2 যদি নতুন রিক্রুটমেন্ট হয়, তাহলে অবশ্যই সেখানে 7% সংরক্ষণ নিয়েই হচ্ছে, এটা কিন্তু কনফার্ম। আচ্ছা, এবার তোমাদের যে পোস্ট সংখ্যা, তাহলে এই যে WB-HRB পোস্ট সংখ্যা, দেখো, যখন রাজ্য বাজেট হয়, সেই বাজেটে যে সমস্ত পোস্টগুলোর ক্ষেত্রে, যেমন শিক্ষক নিয়োগের ক্ষেত্রে 50 থেকে 55,000, অর্থাৎ সংখ্যাটা যেখানে যেসব পোস্ট নিয়োগের ক্ষেত্রে বেশি, সেগুলো কিন্তু রাজ্য বাজেটে উল্লেখ করে, যেমন আমরা রাজ্য বাজেটে পেয়েছিলাম যে 50,000 শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী, তাদের 50-55,000 নেওয়া হবে, সেটা কিন্তু রাজ্য বাজেটে সেটা ঘোষণা করা হয়েছিল। পাশাপাশি তোমাদের 20,000-এর মতো যে পুলিশ ডিপার্টমেন্টে, হ্যাঁ, ওয়েস্ট বেঙ্গল যে পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড আছে, তাদের থেকে যে এই 20,000 পোস্ট পুলিশ নেওয়া হবে, সেটাও কিন্তু উল্লেখ ছিল, কারণ এদের সংখ্যাটা যেহেতু বেশি, তো সেই সংখ্যাটা কিন্তু বাজেটে উল্লেখ থাকে সেজন্য। আচ্ছা, এর পাশাপাশি তোমরা জানো যে পঞ্চায়েত দপ্তরে নিয়োগ হবে। সেই পঞ্চায়েত দপ্তরে যদি নিয়োগ হয়, তো সেখানে সেটা কিন্তু পেপার কাটিং থেকে শুরু করে বিভিন্ন খবরে তোমরা দেখেছো যে প্রথমের দিকে সেটা ছিল 6,000-এর মতো, পরের দিকে এখন 11,000-এর মতো কিন্তু সেই রিক্রুটমেন্টটা হওয়ার সম্ভাবনা। সেটা যে অনলাইন অ্যাপ্লিকেশন সেটা শুরু হবে, তার আগে পঞ্চায়েত দপ্তরে নিয়োগের ক্ষেত্রে সেই বিষয়টা কিন্তু যে আমাদের পশ্চিমবঙ্গ বিধানসভায় একটা নতুন করে রিক্রুটমেন্টের যে বিল, সেটা কিন্তু পঞ্চায়েতের ক্ষেত্রে সেটা চেঞ্জ হবে, অর্থাৎ সেটা পাশ করিয়ে তার পদ্ধতিটা চেঞ্জ হচ্ছে। এটা কিন্তু পঞ্চায়েত মন্ত্রী, অর্থাৎ তিনি জানিয়েছে রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী। তাহলে সেখান থেকে নতুন আইন পাস হবে, সেই আইন মোতাবেক কিন্তু পঞ্চায়েতে রিক্রুটমেন্ট হবে। তো সেক্ষেত্রে কতটা সময় লাগবে সেটা এই মুহূর্তে বলা মুশকিল, তবে শীঘ্রই সেগুলো হচ্ছে। আচ্ছা, এবার সব থেকে আমাদের যেটা ভাইটাল বিষয়, সেটা হচ্ছে এই যে স্টাফ অর্থাৎ নার্স নিয়োগ। তোমাদের বর্তমানে দেখো, বিগত যে রিক্রুটমেন্টটা হয়েছিল, সেখানে তোমাদের টোটাল যে পোস্ট সংখ্যা প্রায় 6 থেকে 7,000, আমি অ্যাপ্রক্সিমেটলি ধরে নিলাম 6 থেকে 7,000। এবার সেখানে 6 থেকে 7,000-এর মধ্যে তোমাদের GNM স্টাফ নার্স ছিল,
পাশাপাশি তোমাদের পোস্ট বেসিক বিএসসি, বেসিক বিএসসি এদের পোস্ট ছিল, এমএসসি নার্সিং এর পোস্ট ছিল। তো সবগুলো মিলিয়ে 6 থেকে 7,000-এর মতো পোস্টে নিয়োগ হয়েছে। আচ্ছা, এবার সেখানে কিছু পোস্ট খালি থাকতে পারে, অর্থাৎ যারা দেখা গেল জয়েন করেনি, অন্য সার্ভিস পেয়ে গেছে, এখানে জয়েন করেনি, সেই সংখ্যাটা হয়তো বা কম, কিন্তু কিছু খালি থাকতে পারে। তাহলে এবারে কিরকম পোস্ট থাকতে পারে WBHRB গ্রেড 2 রিক্রুটমেন্টে? তো আমি যতটা সম্ভব, এই কারণে বাজেটে যেহেতু সেই বিষয়গুলোর ঘোষণা ছিল না, তাহলে সেই রকম অর্থাৎ 5 থেকে 7,000-এর মতো ভ্যাকান্সি যদি WBHRB ক্ষেত্রে রিক্রুটমেন্ট হয় গ্রেড 2, তাহলে অবশ্যই 5 থেকে 7,000 এর মতো আর কি ভ্যাকান্সি থাকতে পারে। এটা কিন্তু আমার ব্যক্তিগত অনুমান। এবার তোমাদের যদি কোনো বিষয় জানা থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে তোমরা জানাবে। আচ্ছা, এবার ক্যান্ডিডেট সংখ্যা, বিগত যে রিক্রুটমেন্টটা হয়েছিল সেখানে টোটাল ক্যান্ডিডেট সংখ্যা কত ছিল তোমরা নিজেই জানো, যে সেটা পেপার কাটিং থেকে শুরু করে প্রত্যেকটা বিষয়ে প্রকাশ পেয়েছিল। প্রায় 55,000 থেকে 60,000-এর মতো তোমাদের কিন্তু ক্যান্ডিডেট ছিল। এবার তার মধ্যে সেখানে জিএনএম এর যে ক্যান্ডিডেট সংখ্যাটাই কিন্তু জিএনএম স্টাফ নার্স সেখানে কিন্তু সব থেকে বেশি ছিল। সেটা আমরা ধরে নিতে পারি প্রায় 40,000-এর মতো। তাহলে 40,000-এর মতো আগে ছিল, এবং জিএনএম এর টোটাল তোমাদের যে ভ্যাকান্সি ছিল 3,000 সামথিং। তো এবারে তাহলে প্রশ্ন হচ্ছে যে বাকিগুলো, অর্থাৎ বাকিগুলো মিলে 55 থেকে 60, অর্থাৎ বেসিক বিএসসি, পোস্ট বেসিক বিএসসি, সেগুলো এমএসসি নার্সিং আছে, তো সবগুলো মিলে আমি 55 থেকে 60,000। তাহলে এবারে কতগুলো থাকতে পারে? নতুন আরেকটা ব্যাচ ইতিমধ্যে তারা কিন্তু রেজিস্ট্রেশন পেয়ে গেছে, তাহলে একটা ব্যাচ নতুন সংযোজন হয়েছে, এখান থেকে কমেছে মাত্র 5 থেকে 6,000 বা 7 থেকে 8,000 যেটা রিক্রুটমেন্ট হয়েছে, তো সেটা কমেছে। তাহলে এবার 5 থেকে 7,000 যদি কমে যায়, যদি 60,000 বিগত রিক্রুটমেন্টটা হয়েছিল, 60,000 জন পার্টিসিপেট করেছিল, তো সেখানে তোমাদের সেখান থেকে যদি তুমি যে 7,000 বাদ দাও, তাহলে আমরা ধরে নিলাম 53 বা 55,000 এখনো আছে। ঠিক আছে, তারা চাকরি পায়নি, হয়তো বা কোথাও কেউ সিএইচও বা সিএইচে বিভিন্ন ক্ষেত্রে কাজে যুক্ত আছে, বা প্রাইভেট হসপিটালগুলোতে তারা কর্মরত আছে। যাই হোক, এবার নতুন যে ব্যাচ, তোমরা জানো যে ওয়েস্ট বেঙ্গল থেকে প্রতি বছর যে নার্সিং ব্যাচগুলো বের হচ্ছে, তাদের সংখ্যাটা আমরা প্রায় 10,000-এর কাছাকাছি ধরে নিতে পারি, বা তার থেকে বেশিও হতে পারে, এবং বাইরের স্টেট থেকেও অনেকে কিন্তু নার্সিং করছে। তো সেক্ষেত্রে তাদের কি হবে? তাহলে 10,000 আমি যদি এখানে প্লাস করি, এবং বাইরের স্টেটগুলো থেকে, অর্থাৎ যারা রেসিপ্রোকাল রেজিস্ট্রেশন কিছুদিন আগে দেওয়া হলো, এখন প্রসেসিং চলছে, তো সেক্ষেত্রে সেই দেখা গেল এখানে 10,000 আমাদের ওয়েস্ট বেঙ্গল যদি প্লাস করি, তাহলে 65,000, সেখানে যদি 5,000, আমি মিনিমাম 5,000 ধরলাম, তাহলে প্রায় 70,000 ক্যান্ডিডেট এবারে পার্টিসিপেট করতে চলছে। তাহলে 70,000, তাহলে এই যে 70,000 ক্যান্ডিডেট পার্টিসিপেট করতে চলেছে, তাহলে গত যে রিক্রুটমেন্ট তার থেকে কিন্তু ক্যান্ডিডেট সংখ্যাটা অনেক বেশি হচ্ছে, সেই তুলনায় তোমাদের কিন্তু ভ্যাকান্সিটা অনেকটাই কম থাকবে, তাহলে কম্পিটিশন কি অনেকটা হাই হবে। আচ্ছা, এটা স্বাভাবিক বিষয়। আচ্ছা, এবার কাস্ট ক্যাটাগরি রিলেটেড বিষয়টা থাকছে। এবার জেনারেল বা ইউআর ক্যাটাগরিতে হাড্ডাহাড্ডি লড়াই হবে। কেন হাড্ডাহাড্ডি লড়াই হবে? কারণ ইতিমধ্যে ওবিসি যে 77টি জনগোষ্ঠী, তারা কিন্তু বাতিল হয়ে গেছে ওবিসি রিজার্ভেশন থেকে, তো পড়ে আছে 2010-এর আগেকার যে 66টা জনগোষ্ঠী তারা। তাহলে এই যে 77টি জনগোষ্ঠী ওবিসিতে যারা ছিল, তাদের কি হয়েছে? তাদের কিন্তু তারা অনেকে হয়তো বা দেখা গেল ইডাব্লিউ সার্টিফিকেট তারা তৈরি করতে পারে, বা বেশিরভাগ সংখ্যায় তারা কিন্তু ইউআর হিসেবে কম্পিটিশন করবে। তো সেটা গেল। এবার যেমন অনেক এসসি এসটি সার্টিফিকেটগুলো রিভেরিফিকেশন হচ্ছে। এখন তোমাদের প্রশ্ন, সবাইকে কি রিভেরিফিকেশন করতে হবে? এবার তুমি যদি WBHRB গ্রেড 2 রিক্রুটমেন্টে পার্টিসিপেট করো, তোমার সার্টিফিকেটটা দরকার আছে রিজার্ভেশনের জন্য, তাহলে তোমার দরকার আছে তুমি নিজে গিয়ে যে যে ডকুমেন্টসগুলোর কথা আমি বলেছিলাম, বা যে পদ্ধতিতে অ্যাপ্লিকেশন করতে হয় বিডিও অফিসে, তাহলে সেখানে গিয়ে নিজে গিয়ে তুমি সেই তোমার সার্টিফিকেটটা সব কিছু ডকুমেন্ট সাবমিট করে রিভেরিফিকেশন করিয়ে আনবে। এবার অনেকে বলছে যে সেটা কি নিজেই যেতে হবে? রিভেরিফিকেশন অফিসে করবে, অফিসে যারা অফিস স্টাফ করবে রিভেরিফিকেশন, এবং তোমাকে কি কি ডকুমেন্টস লাগবে সেগুলো প্রোভাইড করতে হবে, এবং তুমি নিজের উদ্যোগে গিয়ে যদি সেগুলো রিভেরিফিকেশনের জন্য তুমি সেই ডকুমেন্টগুলো সাবমিট করে তোমারটা দ্রুততার সাথে নিয়ে আসো, তাহলে তুমি এই যে WBHRB যে রিক্রুটমেন্টটা হবে বা সিএইচইউ রিক্রুটমেন্টগুলো হবে, সেখানে তুমি সেই সার্টিফিকেটটা শো করাতে পারবে। না হলে প্রচুর সার্টিফিকেট কিন্তু বিডিও অফিস বা এসডি অফিসে সাবমিট হচ্ছে, অর্থাৎ যে সার্টিফিকেটগুলো ইস্যু করা হয়েছে 2011 পরবর্তী সময়ে, প্রচুর সংখ্যক সার্টিফিকেট, প্রায় 2.5 কোটির কাছাকাছি। তো সেক্ষেত্রে এই 2.5 কোটি সার্টিফিকেট রিভেরিফিকেশন করতে সময় আমি ধরে নিলাম মিনিমাম হলো 1 বছর, যদি যে অফিসের এমনি কর্মী সংখ্যা কম, এবং তারা রিভেরিফিকেশন, কারণ পাশাপাশি অন্যান্য যে স্কিমগুলো সরকারের আছে, অন্নপূর্ণা ভান্ডার থেকে শুরু করে যুবশ্রী সেটাও আসতেছে, অর্থাৎ যুব ভাতা, পাশাপাশি অন্যান্য সরকারি স্কিমগুলো আছে, এবং তাদের আলাদা যে প্রশাসনিক কাজ, সেই কাজগুলো তো করতেই হয়। তো এই যে এত সংখ্যক সার্টিফিকেট রিভেরিফিকেশন করতে গিয়ে তুমি যদি দেখা গেল তোমার সার্টিফিকেট দরকার যদি হয়, তুমি নিজে গিয়ে ফরম্যাটগুলো ফিল আপ করে জমা দিয়ে তুমি কিন্তু তোমার সার্টিফিকেট রিভেরিফিকেশন করিয়ে আনবে, এটা তোমার দায়িত্ব অনুযায়ী। ঠিক আছে, না হলে সরকার যতদিন রিভেরিফিকেশন করবে সেই ততদিন অবধি তোমাকে অপেক্ষা করতে হবে, সেটা 6 মাস বা 1 বছরও লাগতে পারে।
হ্যাঁ, তুমি যদি বলো যে না আমি নিজে থেকে যাবো না, তাহলে সরকারি রিভেরিফিকেশন করবে, সেটা 1 বছরও পরে হতে পারে। ঠিক আছে, কারণ 2.5 কোটি এই সার্টিফিকেট রিভেরিফিকেশন করা, তোমরা এই বিষয়টা শুধু মাথায় রাখবে যে কি পরিমাণে তাহলে বা সময়টা কতটা লাগতে পারে। হ্যাঁ, এখানে সরকারি অফিস থেকেই অফিসিয়াল স্টাফই ওনারাই তোমার সার্টিফিকেট রিভেরিফিকেশন করবে। সেক্ষেত্রে তোমার বাড়িতে চিঠি আসতে পারে, তুমি যে সার্টিফিকেটগুলো নিয়ে তো যেভাবে তৈরি করেছো, যে ডকুমেন্টসগুলো দিয়ে, যেগুলো অনলাইনে সার্টিফিকেট আছে, তোমাদের সব ডকুমেন্টস আপলোড হয়ে আছে, তাহলে কেমন করে তুমি তৈরি করেছো, কোন কোন ডকুমেন্টস লাগবে, তোমার বাড়িতে অবশ্যই তখন চিঠি যাবে, তুমি যদি নিজের উদ্যোগে না যাও। এবার প্রত্যেকটা এসডি অফিস বা বিডিও অফিসে এখন কি চলছে, যাদের দরকার তারাই গিয়ে নিজের হাতে তাদের সেই বিষয়গুলো ডকুমেন্টসগুলো সাবমিট করে দ্রুততার সাথে সার্টিফিকেটগুলো রিভেরিফিকেশন করিয়ে আসছে। সেটা কেউ তোমাকে বাধ্য করেনি যে তোমাকে যেতেই হবে, রিভেরিফিকেশন করাতেই হবে নিজে গিয়ে। তুমি নিজে না গেলেও সার্টিফিকেট তোমার রিভেরিফিকেশন আসবে, সেটা ক্যান্সেল হোক বা ভ্যালিড থাকুক, সেটা পর তুমি দেখা গেল 6 মাস বা 1 বছর পরে সেটা বুঝতে পারবে, বা তোমার বাড়িতে চিঠি পর্যন্ত আসতে পারে। ওকে, আচ্ছা, এই বিষয়টা গেল। তাহলে এই কাস্ট সার্টিফিকেট রিভেরিফিকেশনের ক্ষেত্রে প্রচুর কিন্তু বাদ যেতে চলেছে। ঠিক আছে, এটা সেই অফিসিয়াল সূত্র মারফত কিন্তু খবর। কারণ ইতিমধ্যে অনেক বিষয় আছে, তোমাদের এর আগে বলেছিলাম যে সাপোজ কোনো একজন কাস্ট সার্টিফিকেট তৈরি করেছে, এবার সাপোজ এসসি হোক বা এসটি হোক, তো তুমি যদি 2011 সালে অর্থাৎ 2000 দেখা গেল তুমি 20 সালে বা 2020 বা 2015-তে তোমার সার্টিফিকেটটা ইস্যু করা, তাহলে রিভেরিফিকেশন করতে হবে। আচ্ছা, এবার রিভেরিফিকেশন করার জন্য তুমি একজনের সার্টিফিকেট রেফারেন্স হিসাবে দিয়েছো, তার সার্টিফিকেটটা 2012 সালে তৈরি করা, তাহলে এর সার্টিফিকেটটা হচ্ছে রিভেরিফিকেশন করতে হবে। তাহলে বা 2012 সালে যে সার্টিফিকেটটা তৈরি করেছে, এবার সে কার রেফারেন্স দিয়ে রেফারেন্স সার্টিফিকেট দিয়ে এটা তৈরি করেছে, তারটা যদি ঠিক থাকে এবং তারটা যদি 2011 আগের হয়, তাহলে অটোমেটিক এটা ভ্যালিড হয়ে যাবে এবং এটাও ভ্যালিড হয়ে যাবে। তাহলে এবার তুমি যা রেফারেন্স দিয়েছো, এবার তুমি তোমার সার্টিফিকেটটা রিভেরিফিকেশন করবে, তুমি এর রেফারেন্স দিয়েছো, তোমার এর সার্টিফিকেটটা দরকার আছে। এবার এই 2012 সালে যে যার সার্টিফিকেটটা নিয়েছো, সে তোমার দাদা হোক, বাবা হোক, কাকা হোক বা জ্যাঠা হোক, এবার তার সার্টিফিকেটটা যদি রিভেরিফাই না হয়, তাহলে তোমাকে কিন্তু ওখানে গেলে বলবে যে তোমার এই যে 2012 সালে যে সার্টিফিকেটটা তৈরি হয়েছে, যার তার রেফারেন্স সার্টিফিকেট কোনটা দিয়েছিল, সেই সার্টিফিকেটের জেরক্স কপি আনতে বলবে, এবং সেটা ভ্যালিড আছে কিনা সেটা একটা ফ্যাক্টর। ওবিসিদের ক্ষেত্রে 63টা কাস্টের মধ্যে সাব কাস্টের মধ্যে পড়ছে কিনা সেটা যেমন ভাইটাল। তো এই বিষয়গুলো কিন্তু অনেকটা লেন্দি প্রসেস। তোমরা যারা বাড়িতে বসে থাকবে, অবশ্যই তোমাদের 6 মাস বা 7 মাস 1 বছর পরে তোমাদের নোটিশ আসবে। সেটা এখন যেটা এসডি অফিস বা বিডিও অফিসে হচ্ছে, যারা যাচ্ছে জরুরি ভিত্তিতে, যাদের দরকার শুধুমাত্র তারাই এই সার্টিফিকেট এখন পাচ্ছে কিন্তু। হ্যাঁ, তোমাদের যেহেতু তোমরা যদি কেউ যাও, তাহলে তোমাদের দ্রুততার সাথে রিভেরিফিকেশন হয়ে যাবে। অলরেডি অনেকের হয়ে গেছে, সে এসসি এসটি ওবিসি অনেকেরই। ঠিক আছে, আচ্ছা, এবার সেটা তোমাদের উপর ডিপেন্ড করবে। এবার হচ্ছে প্রস্তুতি। দেখো, আমি ইতিমধ্যে মিক্সড মিডিয়ায় কিন্তু আমার যে এই যে গ্রেড 2 ক্ষেত্রে বিভিন্ন যে প্রস্তুতির বিষয়ে তোমাদের বলি, যেমন আমার দুটো গ্রুপ রয়েছে, গ্রুপ 1 গ্রুপ 2, সেটা হচ্ছে অনলাইন কোচিং রিলেটেড, সেটা মেম্বারশিপ নিতে হয়। মেম্বারশিপ হচ্ছে গোল্ড মেম্বারশিপ। এবার অনেকেই বলো যে গোল্ড মেম্বারশিপটা যে নেবো, তাহলে সিলভার গোল্ড মেম্বারশিপ 119 টাকার। এবার সেখানে কোন কোন ফ্যাসিলিটিগুলো থাকছে, দেখো, তোমাদের নার্সিং এর ক্ষেত্রে তো গোল্ড মেম্বারশিপ 119, তাই তো, এটা যদি নাও তো মেম্বারশিপ হয় মান্থলি সিস্টেমে। ঠিক আছে, তাহলে এই গোল্ড মেম্বারশিপ তুমি যদি নিয়ে নাও, তাহলে সেখানে তুমি যেমন পিডিএফ নোটস গুলো পাচ্ছ, পিডিএফ ম্যাটেরিয়ালস থাকবে, অনলাইন মক টেস্ট যেটা চলছে সেটা তুমি দিতে পারবে। ঠিক আছে, এবার পাশাপাশি পরবর্তীতে যেগুলো অর্থাৎ আরো অনলাইন মক টেস্ট নেওয়া হবে, বা যে অন্যান্য যে ক্লাস ভিডিওগুলো, মেম্বারশিপ ভিডিও, সেগুলো তুমি দেখতে পারবে। ঠিক আছে, তো এই বিষয়গুলো কিন্তু থাকছে গোল্ড মেম্বারশিপ নিলে। এবার সেক্ষেত্রে তুমি যদি ভাবো যে আমি যদি আজকে গোল্ড মেম্বারশিপ নেই, এবার এক্সাম যদি নভেম্বর হয়, তাহলে এতগুলো মাসকে আমাকে মেম্বারশিপে রাখতে হবে না, এতগুলো মাস মেম্বারশিপে থাকার দরকার নেই। তোমাদের হাইলি 2 থেকে 3 মাস মেম্বারশিপে থাকলেই হয়ে যাবে। ঠিক আছে, বাকিগুলো তোমার তো ভেরিফাইড হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড থাকবে, সেখানেই যাবতীয় বিষয়গুলো তোমাকে প্রোভাইড করা হবে। ঠিক আছে, এই বিষয়ে নিঃসন্দেহে থাকতে পারে। যদি কেউ মনে করো যে আমি এই 1 মাসের জন্য মেম্বারশিপ নেবো 119 টাকা, তাহলে সেটা নিতে পারো। আর যেমন অনলাইন মক টেস্ট যারা দিতে ইচ্ছুক, তাদের ক্ষেত্রে সিলভার মেম্বারশিপ, সেটা 59, সেটা সিলভার মেম্বারশিপ তোমরা নিতে পারো, বা ডিরেক্ট পেমেন্টের একটা বিষয় থাকছে। হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমাদের কন্ট্যাক্ট করতে বলা হয়েছিল, সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করলে ডিরেক্ট পেমেন্টের ব্যবস্থা থাকছে, যারা শুধুমাত্র অনলাইন মক টেস্টগুলো দিতে চাও। ঠিক আছে, আচ্ছা, এবার তোমাদের এক্সাম সেটা পুজোর আগে যদি হয়, সব সময় কিন্তু খুবই কম। যদি পুজোর পরে নভেম্বর বা ডিসেম্বর, তোমরা সাধারণত কম সময় যেটা, সেটা কিন্তু ধরে নিয়ে প্রস্তুতিটা নিতে হয়। ধরে নিলাম যে পুজোর আগেই হচ্ছে, সেটা অক্টোবরের শেষের দিকে হোক, বা পুজোর যে সময়টা আছে তার আগেই। ঠিক আছে, তাহলে অক্টোবর মাসে, তাহলে জুলাই প্রায় শেষের দিকেই বলা যাবে, কারণ 15 জুলাই পরে তোমাদের হচ্ছে যে নোটিফিকেশন আসবে অগাস্ট পর্যন্ত। হ্যাঁ, তোমাদের এই যে অনলাইন অ্যাপ্লিকেশন এগুলো চলবে, তাহলে হাতে সময় খুবই কম থাকছে যদি পুজোর আগে হয়। এবং পুজোর পরে যদি হয়, তাহলে একটু সময় পাবে, 1 মাস হয়তো বেশি পাবে। আর সেক্ষেত্রে তোমাদের প্রস্তুতিতে একটু সুবিধা হবে। এবার কম্পিটিশন যেহেতু অনেকটাই বেশি, ভ্যাকান্সি যেহেতু অনেক কম থাকবে,
কারণ দেখো তোমাদের যদি ভ্যাকান্সি আর সেই ভ্যাকান্সি জরুরি ভিত্তিতে কিন্তু ভ্যাকান্সি অলরেডি স্বাস্থ্য ভবনে চলে গেছে। তো সেখানে হ্যাঁ, এবার তোমরা মনে করতে পারো সেখানে তো 15,000 20,000 ভ্যাকান্সি থাকবে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছিলেন যে 53% স্বাস্থ্যক্ষেত্রে যে কর্মী সেটা নিয়োগ আছে, এবং বাকি যে পার্সেন্টেজটা সেখানেও এখনো কর্মীর ঘাটতি রয়েছে অনেকটাই, ধরা যায় 50% ঘাটতি রয়েছে। তাহলে 50% কিন্তু একবারেই যে এই যে নিয়োগ করা সেটা কিন্তু অসম্ভব, বা সেটা কিন্তু করা কেউ করবে না, বা কোনো সরকার সেটা করবে না। সেক্ষেত্রে দেখা গেল যেটুকু আছে 50% ভ্যাকান্সি রয়েছে এখন খালি, তাহলে তার মধ্যে দেখা গেল যদি তার 50% যদি করে তাহলে কিন্তু অনেকটা ভ্যাকান্সি হয়। তো সেক্ষেত্রে তোমাদের কিছু কিছু ক্ষেত্রে যেমন সিএইচও ন্যাশনাল হেলথ মিশনের আন্ডারে রাজ্য সরকারের কেন্দ্র বাজেট অনেকটা, অর্থাৎ কেন্দ্রীয় সরকার রাজ্যে এই ন্যাশনাল হেলথ মিশনে প্রচুর টাকা কিন্তু বরাদ্দ করেছেন। তো সেক্ষেত্রে সিএইচও নিয়োগগুলো যেমন হচ্ছে, সিএইচএ পাশাপাশি এএনএমদের পোস্টিং সেগুলো কিন্তু এবারে হচ্ছে, অর্থাৎ 2023-25 ব্যাচ যারা। এবার বলি তাহলে 59 তুমি সেই সিলভার মেম্বারশিপ নিয়েও তুমি সেই পারচেস করতে পারো, অনলাইন মক টেস্ট দিতে পারো, সেখানে ভেরিফাইড গ্রুপে অ্যাড হয়ে পিন এবং আইডি তোমাকে পার্সোনালি দেওয়া হবে। আচ্ছা, এরপরে আসি তোমাদের যখন অ্যাডভার্টাইজমেন্ট দেবে এবং সেখানে তোমাদের সিলেবাসটা দেখে, অর্থাৎ সিলেবাসে নার্সিং নন নার্সিং দুটোই থাকছে কিনা, না শুধুমাত্র নার্সিংয়ের যে কোর্স সাবজেক্টগুলো তোমরা যাদের জিএনএম বা বিএসসিতে যেগুলো আছে, বিএসসিতে সাধারণত তোমাদের বেশিরভাগ ক্ষেত্রে অ্যাপ্লাইড বেস থাকে, এবং তোমাদের জিএনএম এর ক্ষেত্রে যেমন সে অ্যানাটমি থেকে শুরু করে তোমার কমিউনিটি দুটো, তোমাদের মেড সার্জের দুটো অপশন আছে। তো সব টপিক ওয়াইজ কিন্তু পিডিএফসগুলো থাকছে, এবং কিছু কিছু বিষয় অর্থাৎ কিছু কিছু টপিক্স কিন্তু তোমাদের ক্লাস হিসাবে থাকবে এবং পাবে, এবং ম্যাটেরিয়ালস অর্থাৎ কোন বিষয়টা কিভাবে আসলো সেই ম্যাটেরিয়ালসগুলো কিন্তু তোমরা পাবে, এবং সেই বিষয়ে তোমাদের ক্লাস ভিডিও থাকবে। এবার তোমরা যদি পরবর্তীতে অনেকেই থাকবে যে আমি এই কোচিংয়ে সেই অ্যাডমিশন হব না, তোমরা যদি চাও যে পরবর্তীতে আমি পিডিএফস নোটসগুলো কালেক্ট করবো যেগুলো বিগত যে রিক্রুটমেন্ট প্রসেসে হয়েছিল, তাহলে পিডিএফস শুধু কি পিডিএফস যে নোটসগুলো, ঠিক আছে, সেগুলো তোমরা কালেক্ট করতে পারবে। অ্যাডভার্টাইজমেন্টের পরে তোমাদের সিলেবাস দেখে সেগুলো কিন্তু তৈরি করা হবে। নার্সিং যে কোর্স সাবজেক্টে সেগুলো তো অলরেডি কমপ্লিট প্রায়, আর হচ্ছে তোমাদের যদি নন নার্সিং থাকে সেগুলো তোমাদের আলাদা করে তৈরি করে সাজিয়ে নিয়ে তারপরে তোমাদের অনলি পিডিএফ যারা কালেক্ট করতে চাইবে তারা কিন্তু পরবর্তীতে পারবে। ওকে, তো যাই হোক এই বিষয়গুলো তো আমাদের প্রস্তুতি কিন্তু থমকে থাকবে না। তোমরা যারা এবারে পাস আউট হলে এবার তোমাদের বেসিক নলেজ সবার কিন্তু আছে। এবার কোশ্চেনগুলো যেগুলো হয় তোমাদের এই যে অনলাইন সিবিটিগুলো দিচ্ছ, তোমাদের দেখবে কিছু কিছু ক্ষেত্রে বেসিক নলেজের উপর বেস করে তোমাদের কিন্তু কোশ্চেনগুলো আসে, যেগুলো আমরা আগের সিবিটিতে দেখেছিলাম। এবার কিছু কিছু ক্ষেত্রে তোমাদের যে যেমন বিগত সিবিটিতে সম্ভবত ফার্স্টে সেকেন্ড আর থার্ড শিফটে ক্লিনিক্যাল বেস কিছু কোশ্চেন বা সিচুয়েশন বেস বা ইমার্জেন্সি কেজের ক্ষেত্রে তোমার কিছু কিছু কোশ্চেন কিন্তু থাকে। তো সেক্ষেত্রে এবারে নতুন রাজ্য সরকার যেহেতু আবার ঘোষণা করেছে ইতিমধ্যে, যেমন স্কুল সার্ভিস কমিশনের ক্ষেত্রে ইউপিএসসি ধাঁচে, তো সেক্ষেত্রে ইউপিএসসি ধাঁচে যদি স্কুল সার্ভিস কমিশনের হয়, এবার তোমাদের সিবিটি অর্থাৎ নার্সিংয়ের ক্ষেত্রে যে সিবিটি হোক বা ওএমআর বেসড হোক, যেটাই হোক না কেন, ওএমআর বেসড অনেকেই বলছে যে ওএমআর কথা মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন, তো সেটাও হতে পারে। এবার একবার সিবিটি চালু করে ওএমআরে ফিরে যাওয়া সেটা সম্ভবত হবে না। তো সেক্ষেত্রে আমরা সিবিটিটাই আগাম ধরে নেব যে সিবিটিটাই হবে কম্পিউটার বেসড সব থেকে ভালো। তো সেক্ষেত্রে তোমাদের যে এই নর্সেট বলো বা আরআরবির ক্ষেত্রে যে নার্সিং অফিসার রিক্রুটমেন্ট হয়, তো সেই ধাঁচে যদি হয় বা সেই ধাঁচে যদি রিক্রুটমেন্ট প্রসেসগুলো হয় পার্মানেন্ট পোস্টে, তাহলে সেক্ষেত্রে তোমাদের কিন্তু নন নার্সিংও থাকতে পারে। এবার নন নার্সিংয়ের ক্ষেত্রে আরআরবির ক্ষেত্রে যেগুলো আছে সেগুলো তোমাদের দেখতে হবে। তাহলে একসাথে প্রস্তুতি কিন্তু আরআরবিরও হয়ে যাচ্ছে, এবং আরআরবির ক্ষেত্রে অলরেডি যে ক্যালেন্ডার আছে তাদের ইয়ারলি ক্যালেন্ডার, সেখানে কিন্তু বলা আছে যে জুলাই আগস্টে তোমাদের নোটিফিকেশন পাবলিশড হবে, তারপরে অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হবে। তাহলে এই যে বিষয়গুলো থাকছে অবশ্যই তোমাদের সুবিধার্থে মিক্সডমিডিয়া তোমাদের অনলাইন কোচিং বা বলো বা অনলাইন মক টেস্ট যে যেটাতে ইচ্ছুক অবশ্যই তোমরা কন্ট্যাক্ট করতে পারো, এবং হোয়াটসঅ্যাপ নাম্বার তোমরা আমার যে কোনো ভিডিওতে বা অন্য কোথাও অর্থাৎ অ্যাডের মধ্যে পেয়ে যাবে। যে তবুও আমি বলে দিচ্ছি, হোয়াটসঅ্যাপে যারা কন্ট্যাক্ট করবে হোয়াটসঅ্যাপ 9635 একবার দেখে নেবে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে। হ্যাঁ, তোমরা হোয়াটসঅ্যাপ করবে, কেউ কল করবে না, কারণ কল ধরার যে বিষয়টা সেটা একটা ফ্যাক্টর থাকে বা বলার একটা বিষয়। তো সেক্ষেত্রে আমি ডিটেলসটা যেহেতু বলে দিলাম, তোমরা এই হোয়াটসঅ্যাপে নক করবে এবং তোমরা অনলাইন মক, আপাতত যেমন অনলাইন মক টেস্ট এবং অনলাইন কোচিং সেগুলো তোমরা অ্যাড হতে পারো যে যেটাতে ইচ্ছুক। যাই হোক এই পর্যন্ত মোটামুটি থাকছে। এবার সব বিষয়গুলো তোমাদের বললাম। তো আমরা 15ই জুলাইয়ের পরবর্তী সময় অপেক্ষা করবো অবশ্যই, কিন্তু প্রস্তুতিটা চালিয়ে যাবো, ঠিক আছে। আর কাস্ট ক্যাটাগরি রিলেটেড কারো কোনো কোয়ারিজ থাকলে অবশ্যই সেটা জানাবে, বা তোমাদের ভ্যাকান্সি সম্পর্কে তোমাদের কাছে যদি কোনো তথ্য থাকে, সিএইচও বা সিএইচই রিক্রুটমেন্টে তোমাদের কাছে যদি কোনো তথ্য থাকে যে সিএইচও রিক্রুটমেন্ট সে এই দিন রিক্রুটমেন্টের নোটিশ দেবে, সেটা যদি তোমাদের কারোর কাছে কোয়ারিজ থাকে অবশ্যই সেই বিষয়গুলো তোমরা যদি জানো, অর্থাৎ অনেকেই জানে যে সিএইচওগুলো নতুন করে হবে না, যেখান থেকে সেখান থেকে শুরু হবে, অনেকে কিন্তু এই বিষয়গুলো জানে। আমি আলাদা করে বলছি না, যখন সময় হবে তখন সবকিছু কিন্তু বোঝা যাবে, অর্থাৎ 15 জুলাই পরবর্তী সময়ে সবকিছু ক্লিয়ার হয়ে যাবে। ওকে, তো সকলে ভালো থাকবে এবং সুস্থ থাকবে।